যে কেবলমাত্র একক ব্যক্তির হাতে একক ব্যক্তিকে মহিমান্বিত করতে গিয়ে তাকে ফাদার অফ দ্য নেশন ঘোষণা করা হয়। এটা হলো পাকিস্তানি কনসেপ্ট। মহাত্মা গান্ধী কিন্তু সাংবিধানিকভাবে ফাদার অফ দ্য নেশন না। অর্থাৎ ইতিহাসের বাঁকে বাঁকে যেসব সংগ্রামী মানুষেরা লড়াই করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার ইতিহাসে যার যতটুকু প্রাপ্য সে স্বীকৃতি দেওয়াটা উচিত। বাংলাদেশের ভিত্তি হচ্ছে ৭১ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে যে পতাকা আমরা উড়িয়েছি, সেই পতাকাকে অসম্মান করার অধিকার কারো নেই। যে সিরাজুল আলম খানের, এটা মাহফুজ ভাই বলেছেন, যে জীবনের গৌরব উজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তি সংগ্রাম। অর্থাৎ তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে একটা রেডিক্যাল ধারা, নিউক্লিয়াসের নেতৃত্বে রেডিক্যাল ধারা করে ৬ দফার সংগ্রামকে ১ দফায় পরিণত করেছিলেন, স্বাধীনতার সিংহদ্বারে পৌঁছে দিয়েছিলেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুক্তি সংগ্রাম এর ভাবনা আগে আছে। আমরা দেখতে পাই শেরেবাংলার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হকের কর্মকাণ্ডের মধ্য দিয়েও সেখানে একটা স্বাধীন রাষ্ট্র ভাবনা ছিল। মৌলানা ভাসানী তো আরও স্পষ্ট করে বলেছেন। তো শেখ মুজিবুর রহমান ৬ দফা দিয়েছেন, বিরাট ঐতিহাসিক অবদান। তার এই অবদানকে কোনো ক্রমে ছোট করে দেখার জন্য নেই। আর এই ৬ দফাকে ১ দফায় পরিণত করেছেন সিরাজুল আলম খান, এবং শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, এবং সরকার তারা স্বাধীনতাকে তাদের মতো করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এই যে আরও কিছু লোক, আরও রণাঙ্গনের লোক এবং বিভিন্ন লোক, তাদের অবদান রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কেবলমাত্র একক ব্যক্তির হাতে একক ব্যক্তিকে মহিমান্বিত করতে গিয়ে তাকে ফাদার অফ দ্য নেশন ঘোষণা করা হয়। এটা হলো পাকিস্তানি কনসেপ্ট। মহাত্মা গান্ধী কিন্তু সাংবিধানিকভাবে ফাদার অফ দ্য নেশন না। পাকিস্তানের জিন্নাকে সবাই মানবে কিনা, মোহাজের জিন্নাকে পাকিস্তানিরা ফাদার অফ দ্য নেশন মানবে কিনা, এই জন্য ঘোষণা করা হলো ফাদার অফ দ্য নেশন। এবং সেই কারণেই শেখ মুজিবুর রহমানকে পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে ফাদার অফ দ্য নেশন ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা কি দেখি, যেমন আমরা যদি যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখি, ইউএসের ইতিহাস দেখি, সেখানে ওয়াশিংটন কিন্তু প্রধান নেতা, কিন্তু ওয়াশিংটনকে কিন্তু ফাদার অফ দ্য নেশন বলা হয় না। একই সঙ্গে ফাউন্ডিং ফাদার বলা হয়। সেখানে ওয়াশিংটন, জেফারসন, হ্যামিল্টন, ফ্র্যাঙ্কলিন, অ্যাডামস সবাই কিন্তু এরা প্রধান ফাউন্ডিং ফাদার্স। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে নতুন করে ভাবনার সুযোগ এসেছে, যে নতুন করে আমরা শেরেবাংলা, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সিরাজুল আলম খান এবং আরও ২-১ যুক্ত হতে পারে, তাদেরকে স্বাধীনতার স্থপতি পিতা, ফাউন্ডিং ফাদার হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ ইতিহাসের বাঁকে বাঁকে যেসব সংগ্রামী মানুষেরা লড়াই করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের সবার ইতিহাসে যার যতটুকু প্রাপ্য সে স্বীকৃতি দেওয়াটা উচিত। ছাত্ররা অগ্রণী ছিলেন, ছাত্ররা সামনের কাতারে ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে শ্রমিক, কৃষক, রিকশাওয়ালা, ফেরিওয়ালা, দোকানি, কিরানি সমস্ত মানুষ তার যে ক্ষোভ যন্ত্রণা থেকে তারা রাজপথের সংগ্রামে শরিক হয়েছিল এবং এই লড়াইকে তারা এগিয়ে নিয়েছিল। অতএব একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। কিন্তু এই অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। এটা যদি আমি বলি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, এটা বিপ্লব নয়। কেউ বিপ্লব বলুন, আপত্তি নেই। এটা হচ্ছে একটি জনতার অভ্যুত্থান, এবং এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সব কিছু পাল্টে গেছে, ৭১ পাল্টে গেছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা বলতে চাই, বাংলাদেশের ভিত্তি হচ্ছে ৭১ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে যে পতাকা আমরা উড়িয়েছি, সেই পতাকাকে অসম্মান করার অধিকার কারো নেই। এবং বাংলাদেশের সংবিধান, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ফসল। এই সংবিধান পরিবর্তন নয়। এখানে অনেক কালাকানুনের বেড়াজালে সংবিধান বন্দী হয়ে আছে, সেটা থেকে মুক্ত করতে হবে। আমরা দেখি ফ্রান্স বিপ্লবের যে সাম্যমৈত্রী ভ্রাতৃত্ববাদ বাণী, সেটা আগে উচ্চারিত হয়েছিল। আমাদের স্বাধীনতা ঘোষণাও আগে উচ্চারিত হয়েছে। এমনকি ৯০-এর গণঅভ্যুত্থানের ৩ জোটের রূপরেখা, সেটা অভ্যুত্থানের আগেই ঘোষণা করা হয়েছিল। অতএব নতুন করে আমার মনে হয় এই ধরনের ঘোষণার কোনো প্রয়োজন নেই। বরং
আজকে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে জন আকাঙ্ক্ষা ধারণ করাই হবে সময়ের দাবি বলে আমি মনে করি।